না বা আওয়ামী লীগ কি আমাদের নেতা হওয়ার যোগ্য ছিল? না, ছিল না। তাই হাসিনার পতন হয়েছে। আপনার নেতা যে হবে সে যদি আপনার চাইতে কম মেধার হয়, আপনি তার নেতা মানবেন নাকি মানা উচিত? আজকে আমি এমন একটা বিষয় আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিব যে আপনারা নিজেরাই হতাশ হইয়া যাইবেন। ভাববেন এই ভালসুন গুলো আমাদের নেতা হইতে যাইতেছে। আমি আপনাদের হতাশ করতে চাই না, কিন্তু আমি সত্যি হতাশ হই যখন রাজনৈতিক নেতারা, সিনিয়র নেতারা মূর্খের মতো আচরণ করে। আমি সত্যি দুঃখিত যে এইভাবে বলতে হচ্ছে, কিন্তু আপনারা দেখবেন ওনারা কেমন মূর্খের মতো আচরণ করেছেন। আসেন আলাপে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ফেসবুক পোস্টে বাংলা ভিশনের একটা ক্লিপ শেয়ার দিচ্ছে, আবার ছাত্র দলও শেয়ার দিচ্ছে। দেখেন, কিছু বলেন নাই মির্জা ফখরুল, আবার দেখান মির্জা ফখরুল এটাই দেখান। কিন্তু বাংলা ভিশনের পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা জানাইলেন নাদিম নিজেই। এটা বিশাল আবিষ্কার করে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, এই অধম ভাইরাল করিছে। এই প্রসঙ্গে পরে আসিচ্ছি, আগে দেখে নি কেন ছবিটা ভাইরাল হইল। এইটার বিষয়ে বাংলা ভিশনের সাংঘাতিক কি কয়। এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়। এই ছবিটা এখন ভাইরাল। শুনলেন? কি শুনলেন? বাংলা ভিশনের সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না। হ্যাঁ, বিএনপি নেতারা বসবার দেয়নি, এই জন্য সমালোচনা হইতেছে। নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে। অনেকে পোস্ট দিচ্ছে মির্জা আব্বাসের সাথে বইসা আছে, সেটা দেখায়। হ্যাঁ, কইছে দেখেছো 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 বসবার তো দিছে। বেকুবের আচ্ছা, আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিছি? হ্যাঁ, আচ্ছা সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি, তাই না? তাহলে বুঝবেন যে আমি কি কইছি। দেখেন, এটা ছিল সেই ভাইরাল পোস্ট। কয়েছে ইন্টারেস্টিং ফটো। আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া, আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এই বুড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত? হ্যাঁ, এই ছিল আমার মন্তব্য। আমি যখন রেকর্ড করেছি এপিসোডটা, তখন এই পোস্টে লাইক প্রায় 2 লক্ষ, শেয়ার প্রায় 16,000, কমেন্ট প্রায় 30,000। আর তার মানে পোস্ট ভাইরাল হয়েছে, তাই না? তো এই ছবিটা দেখে একটা প্রশ্ন করেছিলাম, এডিটর সে পাশের ছবিটা দেখে দেন, বসতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে? আমার পোস্টে নাই। এই সাংঘাতিক তো কনটেক্সটই জানে না, সাক্ষাৎকার নিয়ে বসে আছে। ওইখানে সামনে যারা নেতারা বসেছিল ওর সাথে ফুসুর করেছিল, তাদের কথা শোনা দরকার। আমি কি প্রশ্ন তুলছি এটাই বুঝে নাই। আবার কচু খেতে একটা ভিডিও শেয়ার দেখছে, সে নাকি চপটাঘাত করিছে। এইটা সে ওই ছবির যেই অংশ উনি ওই কচু খেতে ভিডিও দিছে, ওটা না দেখান না দেখি। দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, গত 17 বৎসরে আওয়ামী ফ্যাসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই। ছবি আর ভিডিওত কোন তফাৎ আছে? নাই। আমরা ভিডিও তার একটা নতুন জিনিস পেলাম, ব্যাকগ্রাউন্ডে তারেক রহমানের বন্দনা করা হচ্ছে, তাই না? এটা নাকি আহতদের নিয়ে প্রোগ্রাম। তো আহতদের নিয়ে প্রোগ্রামে তারেক রহমানের বন্ধতা কেন করিচ্ছে বাবা? তারেক রহমানকে আহত হয়েছিলেন নাকি? তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস। এই বুদ্ধি নিয়ে, এই মেধা নিয়ে রাজনীতি করে আলাপ করে বেড়াইছেন, রাষ্ট্র চালাইবেন আপনারা। হ্যাঁ, আপনারা তো আম কইলে আমরা বুঝবেন। একজনেরও মাথাতে আসলো না যে এই লোক তো এই কথা কয় নাই, বসাবসি নিয়ে তো কোনো কথা কয় নাই। বাংলায় তো লেখা আছে, তাই না? ফ্রেঞ্চে তো লিখি নাই। ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি, তাই না? বাংলা লেখাপড়া বুঝতে পারেন না, মির্জা ফখরুলকে বুঝে এটা শেয়ার দিলেন। মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি। ওই ছবিটা তো মিথ্যা বলেনি, কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই, কয় আমি নাকি গুজব ছড়াইছি। ছবিতে বুড়াগুলা কি করতেছে, কি ছেলেটার দিকে তাকায় নাই পর্যন্ত। দেখেন, আবার এইখানে আমাদের বড় দলগুলার গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয়। ছবিটা তোলা হয়েছে একটা প্রকাশ্য অনুষ্ঠানে, যেখানে একজন তরুণ, যে বর্ষা বিপ্লবের একজন আহত শ্রেণী, ও হয়তো বিএনপি করে, ছাত্র দল করে, হয়তো ক্লাসে ভোট দেওয়ার সামনে দিয়ে হাইটে যাইতেছে। সেই সময়
তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ না, কেউ তার সাথে চোখাচোখি করতেছে না, নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন। এডিটর সাহেব দেখান না, এটা সার্কেল করে দেখা দেন। এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো, না চেঁচাই কইছি, না বকাঝকা করে কইছি, কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে দৃশ্যত বাস্তবতা ব্যাখ্যা করেছি। আমি কি ভুল দেখেছি? আপনারাও তো দেখেছেন, তাই না? কেউ কেউ বলছে আমি পুরোটা দেখিনি, বলা হইলে আমি গুজব ছড়াইছি। এখন প্রশ্ন, আমি কি আসলে গুজব ছড়াইলাম? না, আমি তো গুজব ছড়াই নাই, বরং নির্মম এক সত্যের টুকরা সামনে আনিছিলাম, যা দেখা কারো কারোর জন্য অস্বস্তিকর। হ্যাঁ, পরে হয়তো তারে পাশে বসানো হয়েছে, সে আয়োজকদেরকে ধন্যবাদও হয়তো দিছে, ছেলের মুখে হাসি আছে তাও দেখা গেছে, কিন্তু তাতে কি এই ছবিটার ওই মুহূর্তের নৈতিক সত্য বিলুপ্ত হইয়া যায়? একটা গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্তে নেতারা যদি নৈতিক দায় পালন করতে না পারেন, তাহলে তারা নেতৃত্বের উপযুক্ত কিনা? এই প্রশ্ন তো তোলাই যায়। রাজনীতি আসলে কি? ঘটনা পর্যালোচনা না উপস্থিত মুহূর্তের দায়িত্ব? জাপল সার্চ কইছিলেন, ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, মানে মানুষ আসলে কিছু না, সে আসলে নিজেকে কি তৈরি করে সেটাই। রাজনীতিবিদরাও তাই, তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না, বরং তারা কোন মুহূর্তে কি করলেন, কিভাবে প্রতিক্রিয়া জানাইলেন, তার মাধ্যমে তাদের চেতনা, নৈতিকতা এটা পরিমাপ করা হয়। এটারে বলে ক্যারেক্টার আর্ক। এই যে ক্যারেক্টার আর্ক, যারা গল্প উপন্যাস লিখেন তারা এই টার্মের সাথে পরিচিত। মানে হচ্ছে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়েক্ট করেন। মির্জা আব্বাস বলেছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই, তাই না? ওইটা আপনাদের ক্যারেক্টার আর্ক। হরতালটা কিছু দল রিজভিভাবে কয়েকজনের নিয়ে বসে আছে, আপনারা যাওয়ার সাহস করেন না, এটাই তো আপনার ক্যারেক্টার আর্ক। খালেদা জিয়ারে বালুর ট্রাক ফেলে আটকায় রাখলো হাসিনা, আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইর করে আনতে, এটা আপনাদের ক্যারেক্টার আর্ক। কয়জন পুলিশ হাতে গোনা যায়। এই পুলিশের বেষ্টনী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না, এখন হ্যাডম হয়ে গেছে, আর কিল্লিস হয়ে গেছে না একজন। এটা ক্যারেক্টার আর্ক। 2013 সালে 5ই মে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই, এটা একটা ক্যারেক্টার আর্ক। ক্যারেক্টার আর্ক। ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন, এইটা একটা মায়েন্দ্রক্ষণে আপনারা কি করেন। ওই মুহূর্তে ছেলেটা হাইটা যাইতেছে, আপনারা কি করছেন? কিছু না, শুধু যদি তাকায় থাকতেন তার দিকে, তাহলে ছবিটা অন্যরকম হইতো, কেউ সমালোচনা করতো না। এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত, তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন? রাজনীতি তো বড় বড় বক্তৃতা না, রাজনীতি হলো ব্যতিক্রমী মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা। আর সেই মুহূর্তটা ছিল তেমনি একটা পরীক্ষা। এইটারই মার্ক্সীয় বিশ্লেষণে বলে প্রতীকী ক্ষমতা। মার্ক্স বলছিলেন, the ruling ideas of each age have ever been the ideas of its ruling class. কারণ ওটা শাসক শ্রেণী, আর ওই তরুণ রাজনীতির মঞ্চের অভিনেতা। তাকে যদি উপেক্ষা করে তাহলে তারা কি বার্তা দেয়? বার্তা তো হলো তুমি আমাদের রাজনীতির প্রয়োজনীয় ছবি মাত্র, নায়ক না। তারা হয়তো পরে বাহবা দিছে, পোজ দিছে, ফুল দিছে, ছবি তুলিছে, কিন্তু সেই প্রতীকী মুহূর্তে তাদের চোখ যেখানে থাকা উচিত ছিল তা ছিল না। তারা তাকায়নি, তারা ভাবেও নি তাকানো জরুরি। এটাই তো আসল অসুখ। এই অসুখ কেবল বাংলাদেশের রাজনীতির না, বরং নেতৃত্বহীন, দায়হীন, মেধাহীন, ক্লান্ত মানসিকতার সংকেত, যেটা আমাদের বুড়ায় যাওয়া রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ। ওই ছেলেটা পরে বিএনপির অনেক প্রশংসা করতে পারে, তারেক রহমানের অনেক প্রশংসা করতে পারে, কিন্তু ওই সত্যতাতে চাপা পড়ে যায় নাই যে বিএনপির নেতারা ওই মুহূর্তটাকে যেইভাবে গ্লোরিফাই করতে পারতেন সেটা তারা করতে পারেন নাই। রাজনীতি একটা স্পেকটাকল, একটা দৃশ্যকল্প, ওইটা আপনারা বানাইতে পারেন না। আমি সরি, এটা বলতেই হচ্ছে, আপনারা আসলেই পারেন না। আপনারা না পারেন বক্তৃতা দিতে, উজ্জীবিত করতে, স্বপ্ন দেখাইতে, জেহাদি জোশে ঝাঁপায় পড়তে, উদ্বুদ্ধ করতে আপনাদের কর্মীদের, না পারেন না পারেন একটা বয়ান তৈরি করতে, না পারেন একটা রাইট স্ট্র্যাটেজি বানাইতে। আপনার কর্মীরা কেন বিপ্লবের টাইমে 2 পয়সার ইউটিউবের ভিডিও দেখতো? আপনি নিজেই কেন দেখতেন? এখনো দেখেন? নিজেকে প্রশ্ন করেন। ওই ছেলে যাই বলুক, আপনারা তো অস্বীকার করতে পারেন না মির্জা ফখরুল নিজের কর্মীদের থাপ্পড় মারে। ফ্রান্স ফ্যানন বলছিলেন, the oppressed will always believe the worst about themselves. যে সব সময় নিচে চাপা পড়া থাকে সে তার সম্পর্কে সবচেয়ে খারাপ বিষয়টা সবসময় ভাবে। এই তরুণ দীর্ঘদিনের দুঃসহ অভিজ্ঞতার পর একটা শুদ্ধতর স্বীকৃতি পাইতে পারতেন, সেটা দেওয়া হয় নাই। সে বিএনপির কর্মী, সে তো থাপ্পড় খাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের কাছে, তাই না? তার বদলে পাশে বসেছে, ওর তো আনন্দের সীমা নাই, ও তো ধারণাই নাই কেমনে হিরোদের অন্য দেশে সম্মান করে। আসেন দেখি একটা ভিডিও। আমেরিকান আর্মি প্লেন থেকে নামিচ্ছে, কাউরে কয়া দিতে হয় নাই। স্বতঃস্ফূর্ত জনগণ কেমনে তাদের স্বাগত জানাইতেছে, তাদের উৎসাহ দিতেছে স্বতঃস্ফূর্ত ভাবে, দেখেন।
এইবার দেখেন একটা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কেমনে সম্মান জানায় হিরোরে। So tonight's most valuable Patriot Award goes to Marine Corps Sergeant Rob Jones. Congratulations, man. So proud of you. Yeah, good to see you all again, too. Proud of you. Thank you. So, Rob, the country's inspired by you, your story, and the one they just saw after you were introduced for the first time. How did the Rob Jones that we're looking at today, how is your life different from the Rob Jones if you had both your legs coming out of the war? I tell you what, I can't really tell you. I mean, if I hadn't been wounded, I might have been killed the next day by a sniper's bullet, or I might have stepped on another IED and been killed there. So it's hard to answer that question, but what I've done is just accept whatever situation I have and just move forward with what I can affect, and that is what I'm going to do now and what I'm going to do next. Rob, Thank you. there's a beautiful lady. এইবার বলেন, এটা তো মিথ্যা না। সে যখন হাইটা যায় তারা কেউ তাকায় নাই, অন্যদিকে তাকাইছিল বা অন্য কারোর সাথে কথা বলতেছিল। ওই মুহূর্তে ওই ছেলেটা তাদের আগ্রহের বিষয় না, তাদের ওই ছেলের চাইতে বড় বিষয় আছে। যদিও অনুষ্ঠানটা জুলাই যোদ্ধাদের সম্মান জানানো নিয়ে হয়, তাহলে তারাই তো ফোকাস অনুষ্ঠানের। ওই গুজুর গুজুর ফুসুর তো ফোকাস না। আপনি তো গুজুর গুজুর ফুসুর করতে আসেন না অনুষ্ঠানে। যেভাবে সভ্য দেশের সম্মান জানায়, সেই সম্মান যদি পূর্ণ হয় সেটা অসাধারণ। কিন্তু তাতে কি আমরা সেই মুহূর্তে নৈতিক ব্যর্থতা অস্বীকার করতে পারি? আমি যা করছি তা গুজব না, তা হচ্ছে রাজনৈতিক স্মৃতির সংরক্ষণ। আমার পোস্ট ছিল এক ধরনের নৈতিক প্রশ্ন, সেটাই বিএনপির সহ্য হয় না। এটাই হইতেছে বিএনপির কালচার, এটা বিএনপির রাজনীতি। কারণ এখানে প্রশ্ন করলে গালি আসে, সত্য তুলে ধরলে ষড়যন্ত্র হয়, আর ছবি বিশ্লেষণ করলে গুজব হয়। এই মুহূর্তটা আমাদের দেখাইছে নেতৃত্ব বদলানোই যথেষ্ট না, নেতৃত্বের দর্শনও বদলাইতে হবে। আর ওই মুহূর্তটা, ওই তরুণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার জন্য কে প্রস্তুত, কে সময়ের ক্লান্ত চেহারা। এই ছবিটা ইতিহাস সংরক্ষণ করবে। আমি যেইভাবে বলছি, ইতিহাসও সেই ভাষায় একদিন উত্তর দেবে। কারণ রাজনৈতিক ছবি কখনো শুধু আলোকচিত্র না, ওটা সময়ের দলিল। এরপরে বিএনপি কর্মীদের তো গালাগালি শেষ নাই। হ্যাঁ, আমি এটা ব্যাজ অব অনার হিসাবে নেই। বিএনপির কর্মীরা যখন প্রাণ নিয়ে দৌড় বেড়াইতো, গুম হইতো, নির্বিচারে ক্রসফায়ারে মারা যেত, সেই সময়গুলোতে আমি বিএনপির ক্রসফায়ারে মারা যাওয়া কর্মীদের নিয়ে এমন ভিডিও বানাইতাম। দেখেন এডিটর সাহেব, একটু দেখা দেন। আওয়ামী লীগের হামলা মামলার ভয়ে 15 বছর ধরে চট্টগ্রামে আতঙ্কের সাথে পরিবার নিয়ে থাকতেন তিনি। কখনো কখনো ঢাকায় অবস্থান করতেন পলিটিক্যাল কারণে। এমনকি খুন হওয়ার 4 দিন আগেই ঢাকা থেকে এসেছিলেন নুরু। নুরু হত্যার কোনো বিচার হয়নি। শুধু নুরু নয়, এমন অসংখ্য মানুষকে হাসিনার পুলিশ, র্যাব এভাবেই হত্যা করেছে। অনেকের লাশ খুঁজেও পাওয়া যায়নি। নুরু পরিবার ভাগ্যবান, তার লাশ অন্তত পরম মমতায় কর্ণফুলী নদী তীরে পৌঁছে দিয়েছে। কর্ণফুলী নদী সাক্ষী আছে, সাক্ষী আছে সেই রাতের চন্দ্র তারা। আমরা তোমাদের সাক্ষী মানলাম। হাসিনার ফ্যাসিস্ট শাসনে স্বজন হারানো হাজার হাজার মানুষের কান্নাকে কর্ণফুলী তুমি অনন্তকাল বয়ে নিয়ে যেও, ততদিন যতদিন মানুষ টিকে থাকবে। আমাদের সম্মিলিত কান্নাকে কর্ণফুলী তোমার কাছে গচ্ছিত রাখলাম। বিএনপির যে কর্মী সমর্থকেরা এই ছবি নিয়ে কচু খেতির উস্কানিতে উন্মত্তের মতো আচরণ করেছে, আজকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে, তাদের তখন দেখা যাইত না। আমি বিএনপি না কইরাও সে দাহকালে বিএনপির পাশে দাঁড়াইছিলাম, যখন বিএনপি মজলুম ছিল। আবারও দাঁড়াবো যদি মজলুম হয়। আবার এই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন, যেই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না, এরকম দলকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা? এদের চকুলটাইতে এক মুহূর্ত লাগে না। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। এরা রাজনীতি বুঝে না, এরা দাসত্ব বোঝে। যে ওর দলের দাসত্ব করবে ওরা তার সাথে থাকবে, আর তার বাইরে যারা তারাও শত্রু। যারাই এদের দাস না, তার উপরে এটা ঝাঁপায় পড়বে নেকড়ের মতো জিঘাংসা নিয়ে। সেই দিন যেমন কর্ণফুলীর সাক্ষী রাখিছিলাম,
আজকেও আমার দর্শকদের সাক্ষী রাখতেছি আর শপথ নিচ্ছি, এই দুর্বিনীত রাজনৈতিক চর্চাকে কোনোভাবে বাংলাদেশের মাটিতে খুঁটি গাঁড়তে দেব না ইনশাল্লাহ। বিএনপির নেতা কর্মীদের বলি, আমার পরামর্শ নিতে পারেন নাও পারেন, কিন্তু কয়ে রাখা আমার দায়িত্ব। কচু খেতিদের দিয়ে রাজনীতি তৈরি হইতে দিয়েন না। গোয়েন্দা সংস্থার টাকা দিয়ে চলা মানুষরা বাজারে মাইয়া মানুষের মতো। প্রচুর লাশময়ী হয়, সাথে থাকে রোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে এই রোগ এতই বাইরে গেছিল, সৈনিকদের মধ্যে যে এমন পোস্টার ছাপাইতে হয়েছিল। আমি বিএনপির অফিসে ইনকা পোস্টার লাগিয়ে দিতে চাই কচু খেতিরে নিয়ে, কচু খেতির সংস্রব এড়ানোর জন্য। এই প্রসঙ্গে একটা বড়দের কৌতুক দিয়া এপিসোড শেষ করব, বাচ্চা লোক এপিসোডটা না দেখলেই ভালো হবে। এই কৌতুক কলে আঙ্কারে মেডিকেল কলেজের কৌতুক। মেডিকেল কলেজে ইনকা প্রচুর কৌতুক আছে যা বাইরে আপনারা জানবেন না। এক পংটা পোলা তার ডাবল পংটা বাপরে যা কইতেছে, বাপ টেকা দাও টেকা দাও টেকা দাও। বাপ কয় কি করবি টাকা দিয়া? তো কয়, তো বাপ কয় যাইস না বাপ, তোকে রিকোয়েস্ট করেছি। তো পোলা তো অবাক, বাপ নিজেই পংটা, সে কেন বাধা দেয়? তো পোলা কয় কেন যাবো না? তো বাপ কয় গেলে তোর সিভিলিস হবি, সিভিলিস খুব খারাপ আসুক, তোর সিভিলিস হলে কাজের বুয়ার হবি, কাজের বুয়ার হলে আমার হবি, আমার হলে কলে পুরা পাড়ার হবি। খুব খেয়াল। বিএনপি কচু খেতির সিভিলিস যদি আপনারে ধরে, বাংলাদেশের কোনো রক্ষা নাই, পুরা বাংলাদেশ ছড়ে যাবি। কি হবি জানেন? জানেন তো?